আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর অনলাইন প্রোগ্রামে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান ক্লাসের বায়োলজির পার্ট। আজকের যে অধ্যায়টা শুরু হচ্ছে, তোমাদের বায়োলজির পার্ট শুরু হচ্ছে। তো তোমরা হচ্ছে ক্লাস শুরুর আগে আমাদেরকে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, স্ক্রিন এবং সাউন্ড দুটাই হচ্ছে ক্লিয়ার কিনা। সবকিছু ক্লিয়ার আছে? আমরা হচ্ছে এখনই শুরু করে দিব ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভাইরা, সবাই লিখেছো সবকিছু ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের বিজ্ঞান বিষয়ের আজকের ক্লাসে তোমাদের সঙ্গে অনেকদিন পর আমি আছি। নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমরা অনেকেই হয়তো এতদিনের গ্যাপে আমাকে ভুলে গেছো। তো অনেকদিন পরই দেখা হইলো। তো কেমন আছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম সিদ্রাতুল, নামিরা, মিসবা, অন্তরা, শান, নাজিফা, রাফিয়া, মুহিত। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো এটা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, চমৎকার, জোস জোস। ওকে, আচ্ছা, রাফসা, আফিয়া, অন্তরা, আকাশ, সিয়াম, ইকরা, রামিসা, আফনান, মারুফ, প্রাপ্তি, অর্ণব, জসো, মোমো, এরপর হচ্ছে আশফি, রাফি, ফাতিমা, কে, তাইফ, নুসাইবা, আলভি, শাহেদ, রাজিন, নিহাল, তাসনিম, নাফিসা, জিয়াদ, নিহাল, জান্নাত, সিদ্রাতুল। ওকে, ভেরি গুড। তোমরা যেহেতু ভালো আছো দেখে খুবই ভালো লাগলো, খুবই খুশির ব্যাপার। তো দেখো, অনেকদিন পর যেহেতু ক্লাসে দেখা হইলো, তো অনেক অনেক দিন আগে যে একটা ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসের হোমওয়ার্ক ছিল একটা। তোমরা অনেকেই আপলোড করেছো, অনেকে করো নাই। কোনো অসুবিধা নাই, আপলোড দেওয়ার সময় তো থাকছেই, ঠিক আছে? আপলোড দেওয়ার সময় বা সুযোগ তো থাকছেই। না না, আমি তোমাদেরকে ভুলি নাই মারিয়া, আমি কাউকেই ভুলি নাই। তোমাদের সঙ্গে অবশ্যই আরো অনেকবার দেখা হবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা গত ক্লাসের হোমওয়ার্কটা একটু দেখে ফেলি। গত ক্লাস মানে সে অনেক অনেক আগে তোমাদেরকে পড়িয়েছিলাম উদ্ভিদ প্রজনন বা জীবের প্রজনন চ্যাপ্টারটা, চতুর্থ অধ্যায়, সেটার কিছু কোয়েশ্চেন দেওয়া ছিল। তো আসলে এটার আনসার নিয়ে একটু ডিসকাস করে ফেলি। যারা হোমওয়ার্ক আপলোড করেছো তাদেরটা মোটামুটি আমি দেখেছি। আজকে যারা আপলোড করেছো অনেকেরটা দেখতে পেরেছি, অনেকেরটা পারি নাই। তো দেখে ফেলবো ইনশাল্লাহ। আর হচ্ছে এর বাইরে যারা এখন আপলোড করতে পারো নাই, তারা হচ্ছে নেক্সট টাইম আপলোড করে দিও। আচ্ছা, আর এই যে যে জান্নাতের অভিযোগ হোমওয়ার্ক চেক করেন না কেন, আমি আসলে হোমওয়ার্ক চেক করি। আপনি যে গ্রুপে আপলোড দিয়েছেন সেটা আমার সামনে তো আসলে আসতে হবে, ঠিক আছে? তো গ্রুপে আসলে অনেক রকম পোস্ট থাকে, অনেকের অনেক বিষয়ের পোস্ট থাকে। তো ফেসবুক আসলে সিনক্রোনাইজ করে অনেকটা সামনে পেছনে নিয়ে যায়। তো আমার সামনে আসলে আমি অবশ্যই দেখবো, কেন দেখবো না? সামনে আসে না বলেই দেখি না আসলে, ঠিক আছে? তো আপনারা একটা কাজ করবেন, হোমওয়ার্কটা আপলোড করলে একটু মেনশন করে দিবেন আমাকে, তাহলে হচ্ছে আমি ইজিলি আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, সেখান থেকে আমি চেক করে নিতে পারবো যে আপনারা আপলোড করেছেন, ঠিক আছে? ওকে। না, আমাকে মেনশন দেওয়া না যাওয়ার কিছু নাই, আমাকে অবশ্যই মেনশন দেওয়া যাবে। ট্যাগও করতে পারবেন বা মেনশন দিতে পারবেন। আপনাদের যে ক্লাস 6, 7, 8 যে একাডেমিকের গ্রুপটা আছে সেই গ্রুপেই আপনারা আপলোড করতে পারবেন, ঠিক আছে? আসেন দেখেন, আমাদের গ নম্বর প্রশ্নে কি বলা ছিল যে উদ্দীপকের 1 নং এর অঙ্কুরোদ্গম কিভাবে হয় ব্যাখ্যা করো। তো 1 নং দৃশ্যকল্পে কি ছিল? ধান ছিল। 1 নং অংশে কি ছিল বলতো? ওকে, হ্যাং করছে কেন? ওকে ওকে, দেখি। আচ্ছা, দেখো। আচ্ছা, এখন ঠিক আছে। দেখো, 1 নং অংশের যে জীবটা অর্থাৎ যে উদ্ভিদটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ধান। তো এখন জিজ্ঞাসা করেছে যে ধানের অঙ্কুরোদ্গম কিভাবে হয়। তো দেখো, আমরা গত ক্লাসে পড়েছিলাম ছোলা, ধান, এদের ক্ষেত্রে অঙ্কুরোদ্গমটা হয় হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম। কেমন অঙ্কুরোদ্গম হয়? এদের ক্ষেত্রে হবে হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম, ঠিক আছে? মৃদগত অঙ্কুরোদ্গম। তো একটা মৃদগত অঙ্কুরোদ্গমের প্রসেসটা কিরকম সেটা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শান্ত, ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে, আমার যে নাম দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাই ফেসবুক আইডি। গ্রুপে এই নাম লিখে সার্চ করলেই পাবা, নূর মোহাম্মদ শাহিদ, ঠিক আছে? তো এখন দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের 2 ও 3 নিষিক্ত ফুলের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়। 2 হচ্ছে চম্পা, আকন্দ, আর 3 হচ্ছে আনারস এবং কাঁঠাল। তো চম্পা, আকন্দ এরা হচ্ছে তোমার কেমন ছিল? গুচ্ছিত ফল, তাই না? এরা হচ্ছে গুচ্ছিত ফল।
আর হচ্ছে তোমার কি আনারস আর কাঁঠাল, এরা হচ্ছে যৌগিক ফল। গুচ্ছিত ফল কিভাবে তৈরি হয়? গুচ্ছিত ফল হচ্ছে অনেকগুলা গর্ভাশয় মিলে যখন একটা ফল তৈরি করে তখন সেটাকে আমরা কি বলি? গুচ্ছিত ফল বা গুচ্ছ ফল। আর আনারস কাঁঠালের ক্ষেত্রে কি হচ্ছে? কোন একটা পুষ্পমঞ্জরির সবগুলা ফুল ওই মঞ্জরি দণ্ড সহ যদি ফলে পরিণত হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে যৌগিক ফল। ঠিক আছে, সেভাবে একটু গুছিয়ে তোমাদেরকে লিখে ফেলতে হবে। ওকে, আচ্ছা, তো যারা এখনো লিখো নাই সুন্দর করে আপলোড করে দিও। হ্যাঁ, আজকে কুইজ আছে একটা, ঠিক আছে, শাহেদ, ঠিক আছে, নট শহীদ, আমি জীবিত, আমার নাম বাংলাতে একদম খাঁটি বাংলায় লিখলে হচ্ছে শাহেদ, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এটা একটু মনে রাখবেন। এই কি আজকে একটু দুষ্টামি করতেছে স্ক্রিন। তো আসেন আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তো এই নতুন চ্যাপ্টার স্টার্ট করার ক্ষেত্রে কি কি বিষয় কি কি নিয়ে আলোচনা করব আসেন একটু দেখে নিই। আজকে আমরা হচ্ছে উদ্ভিদের সমন্বয়, ঠিক আছে, চ্যাপ্টার সায়েন্সের 19 নম্বর লেকচার উদ্ভিদের সমন্বয়, অর্থাৎ তোমাদের যে পঞ্চম অধ্যায় যেটা আছে সেই পঞ্চম অধ্যায়টা স্টার্ট করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে আমরা আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আর টপিকটা থাকবে উদ্ভিদে কিভাবে সমন্বয় হয়। তো দেখো আমরা ফার্স্ট একটু জেনে নেই একটি উদ্ভিদের জীবন চক্রের, মানে একটা উদ্ভিদ যখন বেঁচে থাকে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফ স্প্যানটাকে আমরা বলছি জীবন চক্র, ঠিক আছে। তো উদ্ভিদের জীবন চক্রে গুরুত্বপূর্ণ কিছু পর্যায় আছে। কি কি পর্যায়? দেখো 5টা পর্যায়ের কথা বলা আছে। প্রথমটাকে বলা হচ্ছে কি অঙ্কুরোদ্গম। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি যে অঙ্কুরোদ্গমটা আসলে কি। দেখো একটা চারা থেকে, মানে বীজ থেকে যে চারা সৃষ্টি হচ্ছে বা বীজ থেকে যে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? অঙ্কুরোদ্গম। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম। এরপর হচ্ছে পুষ্পায়ন, মানে ফুল সৃষ্টি হওয়া। এরপর হচ্ছে ফল সৃষ্টি। আমরা কি জানি ফুল থেকেই পরবর্তীতে কি তৈরি হবে? ফল সৃষ্টি হবে। এরপর বার্ধক্য প্রাপ্তি। বার্ধক্য মানে কি? বয়স্ক হয়ে যাওয়া, বুড়ো হয়ে যাওয়া, অর্থাৎ গাছটা কি হয়ে যাবে? বয়স্ক হয়ে যাবে এক সময়। অ্যান্ড আলটিমেটলি কি সুপ্তাবস্থা। দেখো বীজ থেকে চারা বের না হওয়া পর্যন্ত, মানে অঙ্কুরোদ্গম না হওয়া পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা কি বলি? সুপ্ত অবস্থা। একবারে বলা হচ্ছে সুপ্তাবস্থা, ঠিক আছে। তার মানে একটা উদ্ভিদের জীবন চক্রে কিন্তু এই 5টা স্টেজই থাকে। অর্থাৎ সে প্রথমে বীজ আকারে থাকে। ধরে নাও প্রথমে কি ছিল? বীজ ছিল। তো এই বীজ থেকে অপেক্ষায় আছি আমরা যে কবে চারা বের হবে, কবে চারা বের হবে, আমরা অপেক্ষায় আছি। এই অপেক্ষার সময়টাকে আমরা কি বলছি? সুপ্তাবস্থা। তো এরপরে চারা বের হইলো, ঠিক আছে। তার মানে এই চারা বের হওয়াটাকে আমরা বলছি অঙ্কুরোদ্গম। এরপরে গাছটা আস্তে আস্তে বড় হইলো। বড় হতে হতে একসময় দেখা গেল কি গাছে সুন্দর ফুল ফুটলো। কি হইলো? গাছে সুন্দর ফুল ফুটলো, ঠিক আছে। গাছে হচ্ছে এভাবে ফুল ফুটলো। তো এটাকে আমরা কি বলছি? পুষ্পায়ন। এরপরে ফুল থেকে একসময় দেখা গেল কি ফল সৃষ্টি হয়ে গেল। ধরো এই ফুল থেকে একসময় দেখা গেল কি সুন্দর সুমিষ্ট ফল সৃষ্টি হয়ে গেল। ফুল থেকে একসময় কি হয়ে গেছে? আমরা ফল পেয়ে গেছি। সো দিস ইজ ফল সৃষ্টি। তো এই যে যে গাছটা ছিল, গাছে যে পাতা টাতা ছিল হয়তো, ঠিক আছে, তো এই গাছটা একসময় কি হয়ে যাবে? বয়স্ক হয়ে যাবে, মানে মারা যাওয়ার উপক্রম হবে। এটাকে আমরা কি বলছি? বার্ধক্য প্রাপ্তি। তো কথাগুলো ক্লিয়ার হয়েছে? তাহলে একটা গাছের জীবন চক্রের পর্যায়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, হ্যাঁ, অনেকটা আমাদের লাইফ সাইকেলের মতো যে আমরা ছোট থাকি, এরপর আস্তে আস্তে বড় হই, এরপর একসময় প্রজনন করি, এরপর হচ্ছে আবার বার্ধক্য হয়ে মারা যাই, ঠিক আছে। ওকে, না সব গাছে ফল হয় না, মানে যে সব গাছে ফল হয় সাধারণ উন্নত উদ্ভিদের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। একটি উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। তাহলে দেখো আমরা যদি আবার বলি, প্রথমে কি ছিল? বীজ ছিল। বীজটা এখনো অঙ্কুরিত হয় নাই, ঠিক আছে। কবে গাছ বের হবে অপেক্ষায় আছি। তো বীজ অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থা। কি বলা হচ্ছে? সুপ্ত অবস্থা। এরপর বীজটা অঙ্কুরিত হলো, মানে নতুন গাছ বের হইলো, দিস ইজ অঙ্কুরোদ্গম। এরপর হচ্ছে কি হবে? এখানে ফুল সৃষ্টি হবে, দিস ইজ পুষ্পায়ন। এরপর ফুল থেকে যখন পরবর্তীতে ফল সৃষ্টি হবে এটাকে আমরা কি বলছি? ফল সৃষ্টি, সরাসরি বলা হইলো। এরপর হচ্ছে যখন গাছটা বয়স্ক হয়ে যাবে এটাকেই বলা হচ্ছে বার্ধক্য প্রাপ্তি, ঠিক আছে। আকাশ, তোমার বার্থডে আজকে, হ্যাপি বার্থডে তোমাদেরকে, সরি তোমাকে আর কি, ঠিক আছে। ওকে আকাশ, শুভকামনা রইল তোমার জন্য। ভাইয়া আপনি অনলি অ্যাপ্রুভ করেন SW গুলা? না না আজফার, আমি অ্যাপ্রুভ করি না, তোমার আমাদের উদ্ভাসের যে টিম মেম্বার ভাইয়ারা আছে ভাইয়ারা অ্যাপ্রুভ করেন। ওকে, আচ্ছা, এখন আসো, এখন একটু সামনে যাই। দেখো সমন্বয়, আজকে যে আমাদের আলোচনার টপিক কি ছিল? উদ্ভিদের সমন্বয়। তো এই সমন্বয় বলতে আমরা কি বুঝি? দেখো কি বলেছে। এই যে আমরা দেখলাম একটা উদ্ভিদের জীবনে বিভিন্ন রকম পর্যায় সম্পন্ন হয় না, তো এই পর্যায়গুলো সম্পন্ন হওয়ার সময় একটা কাজ আরেকটা কাজকে কিন্তু বাধাগ্রস্ত করে না। প্রত্যেকটা জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া তাদের সুশৃঙ্খল নিয়ম অনুসারে চলতে থাকে। এই যে উদ্ভিদের দেহে এত রকম জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং একটি কাজ অপর কাজকে কোনোভাবেই বাধাগ্রস্ত করছে না, এই ব্যাপারটাকে আমরা বলছি সমন্বয়, ঠিক আছে। দেখো কি বলেছে যে জীবদেহের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে
বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে এবং একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। এই ব্যাপারটাকে আমরা কি বলছি? সমন্বয়। এটাকেই আমরা কি বলছি? সমন্বয় বলছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা বেঁচে আছি, ধরো এই যে আমি কথা বলছি, হাত পা নাড়াচাড়া করছি, চোখ দিয়ে তাকিয়ে আছি, একই সঙ্গে শ্বাসও নিচ্ছি, ভেবে ভেবে তোমাদেরকে পড়াচ্ছিও। তাহলে আমার কতগুলো অঙ্গ এখানে নিয়োজিত আছে না কাজে? একটা অঙ্গ কি আরেকটা অঙ্গের কাজকে বাধাগ্রস্ত করছে? করছে না। তাহলে সকল অঙ্গের কাজ কিন্তু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। এই ব্যাপারটাকেই আমরা কি বলছি? সমন্বয়। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, গাছের শেষ পর্যায়ে বার্ধক্য প্রাপ্তি, জি সকল জীবেরই শেষ পর্যায়ে বার্ধক্য প্রাপ্তি, এরপর সে মারা যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, চমৎকার। ওকে, এখন তাহলে একটু খেয়াল করেন। ওকে ওকে ওকে, বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এখন দেখেন ফাইটো হরমোন। দেখেন আপনাদেরকে অনেক অনেক আগে হয়তো একটা কথা বলেছিলাম, ভুলে গেছেন, একটু মনে রাখবেন। ফাইট কথাটা থাকলে উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হচ্ছে ফাইট। ঠিক আছে, ফাইট, এই যে ফাইট, এই ফাইট কথাটা থাকলে বুঝে নিবেন, এই ফাইট কথাটা থাকলে বুঝে নিবেন কি বোঝাচ্ছে? উদ্ভিদকে বোঝাচ্ছে। ফাইট কথাটা থাকলে কি বুঝে নিবেন? উদ্ভিদকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর যদি কখনো থাকে জু, ওয়ার্ডটা খেয়াল করেন, জু, এই যে চিড়িয়াখানা যে পড়েছেন না, জু, এই জু কথাটা থাকলে বুঝে নিবেন কি? প্রাণীকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? প্রাণীকে বোঝাচ্ছে। ঠিক আছে, জু কথাটা থাকলে কি বুঝে নিবেন? প্রাণীকে বোঝাচ্ছে। ঠিক আছে, সরি, আমি একটু দাঁড়াও। দেখেন, যদি এই যে উচ্চারণটা হবে জু। ঠিক আছে, এই জু কথাটা থাকলে বুঝে নিবেন কাকে বোঝাচ্ছে? প্রাণীকে বোঝাচ্ছে। জু কথাটা থাকলে আপনাদেরকে বুঝে নিতে হবে কাকে বোঝাচ্ছে? প্রাণীকে বোঝাচ্ছে। এই দুইটা ব্যাপার একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, এই দুইটা ব্যাপার একটু খেয়াল রাখবেন। তো দেখেন, ফাইটো হরমোন পেয়েছেন, কথাটা কি লেখা আছে? ফাইটো হরমোন। তো দেখেন ফাইটো হরমোন আসলে কি? দেখেন তো, ফাইটো, এর মধ্যে ফাইট কথাটা আছে না, আর হরমোন মানে তো আমরা সবাই বুঝি। তো দেখো, উদ্ভিদের, ফাইটো মানে কি? উদ্ভিদ সম্পর্কিত। দেখো ফার্স্টেই কি বলা আছে? উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি সহ সকল ধরনের কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থকেই বলা হয় ফাইটোহরমোন। যদি আমি উদ্ভিদ কথাটা বাদ দেই, জীবের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি সহ সকল ধরনের কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থকে বলা হয় হরমোন। আর যে সকল হরমোন এই কাজগুলা উদ্ভিদের ক্ষেত্রে করে থাকবে তাদেরকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। কথা বোঝা গেছে? দেখেন হরমোন কি, আমি জানতাম এই প্রশ্নটা আপনারা করবেন। তো দেখেন হরমোনের ব্যাপারটা দেখেন, জি জীবের বড় হওয়াও সমন্বয়, নানজীবা সবকিছুই সমন্বয়। তো দেখেন হরমোনটা কি, তাহলে একটু খেয়াল করেন। যে কোনো জীবের, উদ্ভিদ কথাটা ভুলে যান, ধরেন যে কোনো জীবের বৃদ্ধি বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি সহ সকল ধরনের কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থকেই বলা হয় কি? হরমোন। তো যখন আমরা একটা হরমোন যখন উদ্ভিদের দেহে কাজ করে, তখন সেই হরমোনকে আমরা কি বলি? উদ্ভিদ হরমোন, বা ইংরেজিতে বলা হচ্ছে ফাইটো হরমোন। ঠিক আছে, তাহলে ফাইট মানে উদ্ভিদ, তো ফাইটো হরমোন মানে কি? উদ্ভিদ হরমোন। ঠিক আছে, এই ফাইটো হরমোনের আরেকটা নাম মনে রাখবেন, উদ্ভিদ হরমোন। কি নাম? উদ্ভিদ হরমোন। ফাইটো হরমোনের আরেকটা নাম কি মনে রাখবেন? উদ্ভিদ হরমোন। ঠিক আছে, ফাইটো হরমোনের আরেকটা নাম হচ্ছে উদ্ভিদ হরমোন। কথাগুলো ক্লিয়ার? শারীরবৃত্তীয় কি? শুভদীপ জিজ্ঞাসা করেছে, শারীরবৃত্তীয় কি? হ্যাঁ ভাইয়া, মানুষের ক্ষেত্রেও কি সমন্বয় হয়? জি, মানুষের ক্ষেত্রেও হয়। দেখেন শারীরবৃত্তীয় মানে আপনার শরীরে যেসব ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এটাকেই বলা হচ্ছে শারীরবৃত্তীয়। বার্ধক্য প্রাপ্তি কি জাভিদ? বার্ধক্য মানে হচ্ছে বুড়ো হয়ে যাওয়া, বয়স্ক হয়ে যাওয়া। তো এই যে বয়স হয়ে যায়, যখন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা কোনো একটা জীব যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে বার্ধক্য প্রাপ্তি। ঠিক আছে, ওকে, আসেন তাহলে সামনে যাই। তাহলে ফাইটো হরমোন ক্লিয়ার। তাহলে হরমোনটাকে আগে একটু বুঝেন। যে কোনো জীবের বৃদ্ধি বিকাশ এবং বিভিন্ন অঙ্গ সৃষ্টি সহ সকল ধরনের কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থকে আমরা কি বলি? হরমোন। আর যে সকল হরমোন উদ্ভিদ দেহের বৃদ্ধি বিকাশ এবং অঙ্গ সৃষ্টি সহ সকল কাজ নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা কি বলবো? উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। ঠিক আছে, ওকে, আসেন সামনে যাই। দেখেন বিভিন্ন ধরনের হরমোন নিয়ে কথাবার্তা বলা আছে। ঠিক আছে,
আচ্ছা, একটু খেয়াল করেন, দেখেন বিভিন্ন ধরনের এখন আমরা হরমোন নিয়ে পড়াশোনা করব। দেখেন কি আছে, বিভিন্ন ধরনের ফাইটো হরমোন, মানে উদ্ভিদ হরমোন, তাদের অবস্থান এবং কাজ। এই যে যে টপিকটা আমরা লিখেছি, এই টপিকটা কিন্তু আপনাদের এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখবেন, এই টপিকটা আপনাদের এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, ফার্স্টে আমরা আলোচনা করব কি নিয়ে, অক্সিন নিয়ে। তো দেখো, এই অক্সিন হরমোনটা কোথায় পাওয়া যায়? ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে। হোয়াট ইজ ভ্রূণমুকুল আবরণী? আর অগ্রভাগ মানে তো আমরা বুঝি শীর্ষ বা উপরের দিকে। দেখেন, ভ্রূণমুকুলকে আপনাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম, দিস ইজ বীজ। এটা যদি একটা বীজ হয়, আর এই বীজের ভেতরে কি থাকে? ভ্রূণ থাকে। কি থাকে বীজের ভেতরে? কি থাকে? অন্য কালারে দেখাইলে বীজের ভেতরে থাকে হচ্ছে কি, ভ্রূণ থাকে না? এটা ধরে নেন শস্য, এটা কি ভ্রূণ। ভ্রূণ থেকে যে মুকুলটা বের হয় সেটাকে আমরা কি বলি? ভ্রূণমুকুল। আর এই ভ্রূণমুকুলের যে আবরণ, এই ভ্রূণমুকুলের যে একটা আবরণ থাকে, ঠিক আছে, যে পিঙ্ক কালারে দেখাইলাম, এই ভ্রূণের যে মুকুলের যে একটা আবরণ থাকে, এই মূলের আবরণ, ভ্রূণমুকুল আবরণের একদম অগ্রভাগে, কোথায়? একদম অগ্রভাগে কি থাকবে? এই যে ধরেন এটা ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগ, ঠিক আছে, এই পজিশনে কি থাকবে? অক্সিন হরমোনটা থাকবে। একদম ভ্রূণমুকুল আবরণের অগ্রভাগে কি থাকবে? অক্সিন থাকবে। ঠিক আছে, কি থাকবে? অক্সিন হরমোনের অবস্থান। কোন হরমোন? অক্সিন হরমোনটা থাকবে। তাহলে ভ্রূণমুকুল আবরণী বুঝছেন? ভ্রূণ থেকে যে মুকুল বের হয় তাকে আমরা কি বলি? ভ্রূণমুকুল। এই ভ্রূণমুকুলের যে আবরণ সেটাকে আমরা বলি ভ্রূণমুকুল আবরণী। তার একদম শীর্ষ দেশে বা অগ্রভাগে আমরা কি পাবো? এই অক্সিন হরমোনটাকে পাবো। ঠিক আছে, আচ্ছা, এদিকে হচ্ছে নিহা, আপনারও বার্থডে, শুভ জন্মদিন নিহা, আপনার ভবিষ্যতের দিনগুলো ভালো কাটুক। অভি, আপনাকেও শুভ জন্মদিন। আপনাদের সবার ভবিষ্যতের দিনগুলো ভালো কাটুক, সফল হন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, এখন একটু খেয়াল করেন। আচ্ছা, ঠিক আছে, এখন একটু খেয়াল করো, অক্সিন। ঠিক আছে, এই অক্সিন হরমোনটা কোথায় পাই আমরা? ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে পাই। এর কাজটা কি? তোমাদেরকে কলম পড়িয়েছিলাম না, কৃত্রিম অঙ্গজ প্রজনন, সেখানে ছিল কলম। তো এর মধ্যে যেটা শাখা কলম, এই শাখা কলমের ক্ষেত্রে মূল গজায় কোন হরমোনের প্রভাবে? এই অক্সিন হরমোনের প্রভাবে। এরপর দেখো, এই যে ফল যে অকালে ঝরে পড়ে না, ঠিকঠাক মতো গাছে পাকে, পাকার পরে তারপর গাছ থেকে পড়ে, এই যে অকালে ঝরে পড়াটা রোধ করে কে? অকালে ঝরে পড়াটা রোধ করে কে? এই অক্সিন হরমোন। ঠিক আছে, তো এখন দেখা বলছে আবিষ্কার। অক্সিন হরমোনটা, ভাইয়া ডিএনএ এর মধ্যে কি হরমোন থাকে? না, ডিএনএ এর মধ্যে হরমোন থাকে না। ঠিক আছে, ওকে, এখন একটু দেখেন, আবিষ্কারক বিজ্ঞানী চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করেছেন। কি নাম? বিজ্ঞানী চার্লস ডারউইন। চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করেছেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, বিজ্ঞানী চার্লস ডারউইন এই হরমোন আবিষ্কার করেছেন। তাহলে দেখেন, অক্সিন আমরা কোথায় পাবো? ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে। ঠিক আছে, ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে কি দেখেন? আচ্ছা দেখেন, একজন জিজ্ঞাসা করছে কিভাবে আবিষ্কার করলেন, এই গল্পটা লাস্টে বলি, ক্লাসের শেষে বলি। ঠিক আছে, এই গল্পটা ক্লাসের শেষে বলি। ওকে, এখন একটু দেখেন, অক্সিন হরমোনটা পাবো গাছের যে ভ্রূণমুকুল, সেই ভ্রূণমুকুলের যে একটা আবরণ থাকে সেটার অগ্রভাগে। এটার ফলে কি হবে? শাখা কলমে মূল গজাবে এবং একটা ফল যাতে গাছ থেকে অকালে ঝরে না যায়, পরিপূর্ণভাবে পেকে তারপরে পরে, এই ব্যাপারটা নিশ্চিত করে কে? এই অক্সিন হরমোন। আসেন একটু সামনে যাই। ঠিক আছে, ওকে, এখন একটু দেখেন, যাদের আজকে জন্মদিন তারা হচ্ছে গ্রুপে, মানে সরি, এখানে লিখেছে, টিচার ইনবক্সে লিখেছে, এই জন্য জানতে পেরে উইশ করলাম। ঠিক আছে, আচ্ছা, ডিএনএ কি, জিন কি, এগুলো যখন ক্লাস হবে তখন বলবো আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কাঁচা হয়ে পড়বে না, পেকে তারপর পড়বে। ঠিক আছে, ওকে, এখন দেখেন আরেকটা হরমোন, নাম কি? জিব্বেরেলিন। কি নাম? জিব্বেরেলিন। তো এই জিব্বেরেলিন হরমোনটা, এটা কোথায় পাবেন? এটা পাওয়া যাবে চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, মানে পাতার যে অঞ্চলটা বড় হবে, বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু কথাটার অর্থ হচ্ছে বড় হয় এমন। ঠিক আছে, বর্ধিষ্ণু, বড় হচ্ছে। ঠিক আছে, গ্রোয়িং। বর্ধিষ্ণু মানে হচ্ছে বড় হচ্ছে বা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এমন। বর্ধিষ্ণু মানে বড় হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এমন, সেটাকে আমরা কি বলি? বর্ধিষ্ণু।
ঠিক আছে, সেটাকে আমরা বলি কি বর্ধিষ্ণু। তো পত্রের বর্ধিষ্ণু অঞ্চল মানে পাতার যে অংশটা বড় হতে থাকে সেই অংশে, অর্থাৎ পাতার ভাজক টিস্যু যেখানে আছে সেই অংশে কারা অবস্থান করে, এই জিবেরেলিন অবস্থান করে। তো এরা কি হয় দেখো, সবকিছুর বর্ধিষ্ণু অঞ্চলে পাওয়া যাচ্ছে না, মানে যে অংশটা বড় হয়। তো দেখো কেউ যদি খাটো থাকে, কোনো গাছ যদি ধরো ঠিকঠাক মতো বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না, বৃদ্ধি বা বড় হওয়াটা বাধাগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে কোন হরমোন প্রয়োগ করা হয়, জিবেরেলিন হরমোনটা প্রয়োগ করা হয়। তো দেখো কি বলা আছে যে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদ অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। কারণ কি, বৃদ্ধি পায়, ঠিক আছে, বৃদ্ধিটা বেশি হয়। এরপর দেখো বীজের সুপ্তাবস্থা কাটাতে, সুপ্তাবস্থা মানে কি, বীজ থেকে নতুন চারা বের হওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে সুপ্তাবস্থা। তাহলে নতুন ভেতরের যে ভ্রূণমূল ভ্রূণমুকুল এগুলো যত তাড়াতাড়ি গ্রো করবে, নতুন গাছটা কি তত তাড়াতাড়ি বের হবে না, অঙ্কুরোদ্গমটা তাড়াতাড়ি হবে না, তাহলে সুপ্তাবস্থা কমে যাবে না, মানে কম সময়ে তুমি চারা পেয়ে যাবে না। তাহলে দেখো সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে, মানে বৃদ্ধিটা বেশি হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা একটু ওকে, এখন একটু খেয়াল করেন, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জানান। আচ্ছা, একটা বিশাল একটা প্রশ্ন করেছে, আচ্ছা একজন মানসিক ভারসাম্যহীনকে পাওয়া গেছে কমেন্ট বক্সে। তো এই মানসিক ভারসাম্যহীনের কমেন্টটা আমি হচ্ছে পিন করে রেখেছি। তো আপনি আসলেই মানসিক ভারসাম্যহীন কিনা এটা জানার জন্য অবশ্যই আপনার বাসায় কিছুক্ষণের মধ্যে কল দেওয়া হবে। ঠিক আছে, আমি নামটা বলছি না, তাহলে আপনি অন্যরা ইন্সপায়ার্ড হবে। তো যারা অপ্রাসঙ্গিক অবাস্তব কমেন্ট করছেন, আচ্ছা বীজপত্র কি, এই যে যারা জিজ্ঞাসা করতেছে এখন বীজপত্র কি, তারা কি গত ক্লাসটা করো নাই, তারা কি ভুলে গিয়েছো, মনে গেছে? দেখো তো, ধরো এটা একটা বীজ, এই বীজের ভেতরে, এই বীজের ভেতরে কি থাকে, ভ্রূণ থাকে, কি থাকে, ভ্রূণ থাকে। ঠিক আছে, ভ্রূণ থেকে ধরো বীজের খোসাটা আমি ফেলে দিলাম, ধরো এই বীজের খোসাটা আমি কি করলাম, ফেলে দিলাম, এই যে খোসা ফেলে দিলাম, তাহলে কি আছে, শুধু ভ্রূণটা আছে না, এই যে ভ্রূণটা আছে, এই ভ্রূণ থেকে, এই ভ্রূণ থেকে বের হয়েছে কে, ভ্রূণমুকুল, কে বের হয়েছে, ভ্রূণমুকুল। এরপর ভ্রূণমুকুল থেকে একসময় কি তৈরি হয়ে গেছে, ভ্রূণমুকুল থেকে তৈরি হয়ে গেছে উপরের দিকে হচ্ছে কি বলতো, ভ্রূণকাণ্ড, নিচের দিকে তৈরি হয়ে গেছে কি, ভ্রূণ মূল, কি তৈরি হয়ে গেছে, ভ্রূণ মূল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে যে অংশটা অবশিষ্ট থেকে গেল, এই অংশটা যে অবশিষ্ট থেকে গেল এটাকেই আমরা বলি বীজপত্র। দেখো এটাকে যদি আমরা সামনে থেকে দেখি তাহলে দেখতে কিরকম লাগবে, এই যে এইটা হচ্ছে একটা বীজপত্র, এই যে ধরো আরেকটা বীজপত্র। ঠিক আছে, যদি আমরা ছোলার ক্ষেত্রে চিন্তা করতাম, আর ওপরের দিকে কে তৈরি হয়েছে, দেখেন এই যে মাঝের দিকে কে আছে, মাঝের দিকে এটা আছে হচ্ছে কি, ভ্রূণ মুকুল, এই যে সবুজ রঙে আঁকলাম, দিস ইজ ভ্রূণ মুকুল। এর ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কে, ভ্রূণ মুকুল থেকে ওপরের দিকে বড় হয়ে গেছে হচ্ছে ভ্রূণকাণ্ড, আর নিচের দিকে তৈরি হয়ে গেছে কি বলেন তো, এই যে সেই ভ্রূণমূল, নিচের দিকে কে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, ভ্রূণমূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাহলে এই যে যে হলুদ রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই হলুদ রঙের অংশটাই হচ্ছে কি ছিল, বীজপত্র ছিল, এটাই কি ছিল, বীজপত্র ছিল। গত ক্লাসে মানে আমার যেদিন লাস্ট ক্লাস ছিল আপনাদের সঙ্গে, সেদিন কিন্তু এটা পড়িয়েছিলাম। ঠিক আছে, সেদিন কিন্তু এটা পড়িয়েছিলাম, অনেকেই আপনারা এটা ভুলে গিয়েছেন। তো দেখেন, আচ্ছা এই যে এটা আপনারা ভুলে গিয়েছেন তাই মনে করিয়ে দিলাম, এটা হচ্ছে বীজপত্র। তাহলে যে কোনো চারা গাছ বা এই যে বীজপত্র অথবা পাতার যে অংশটা বড় হচ্ছে, এরকম বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলগুলাতে বা বড় হওয়া অঞ্চলগুলাতে কি দেখা যায়, জিবেরেলিন দেখা যায়। তার মানে একটা কথা আপনারা সহজে মনে রাখবেন, জিবেরেলিনের কাজটা কি, এক কথায় মনে রাখবেন, জিবেরেলিনের কাজ, এটা সহজেই মনে রাখবেন, বৃদ্ধি। আমি এখানে লিখে দিলাম, জিবেরেলিনের কাজ আপনারা সহজেই কি মনে রাখবেন, বৃদ্ধিতে হেল্প করবে। ঠিক আছে, যে কোনো জিনিসের বৃদ্ধিতে হেল্প করবে কে, জিবেরেলিন। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ওকে, আচ্ছা জি, এটা ধানেও হয়। ঠিক আছে, এটা ধানেও হয়। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, কলম কি, শান জিজ্ঞাসা করতেছে কলম কি। শান, আপনি হচ্ছে চ্যাপ্টার 4 এর ক্লাসগুলো একটু দেখবেন কষ্ট করে। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা আর কথা বলবো না, আপনারা হচ্ছে চ্যাপ্টার 4 এর ক্লাসগুলো একটু দেখবেন। আচ্ছা দেখেন, এই ইসের কাজের ক্ষেত্রে একটু মনে রাখবেন, এই ইসের কাজ মানে জিব্বেরেলিনের কাজ হচ্ছে বৃদ্ধি, যে কোনো জিনিসের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, বৃদ্ধি বৃদ্ধি। ঠিক আছে, আবার বৃদ্ধ মনে করেন না, সব দিকেই বিপদ, এটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি।
ঠিক আছে, বৃদ্ধি। ওকে ওকে, এখন একটু দেখেন গাছের, ওকে, জিবেরেলিনের আবিষ্কারক কে, এটা তোমাদের বইয়ে মেনশন নাই, তাই আমরা তোমাদেরকে এত বেশি কিছু জানিয়ে মাথা খারাপ করে রাখতে চাই না। ঠিক আছে, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো। আমার এটা প্র্যাকটিস আমি রাখতেছি, মনে নেই আমার আসলে জিবেরেলিনের আবিষ্কারক কে, বা এটা তোমাদের বইয়েও নেই, কাজেও লাগে না। ঠিক আছে, তাহলে দেখো জিবেরেলিন এর অবস্থান হচ্ছে কোথায় কোথায়, তিনটা জায়গায়, চারা গাছ, বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চলে, মানে পাতার বৃদ্ধি মানে গ্রোয়িং পার্টে, বড় হচ্ছে এমন অঞ্চলে। আর এই জিবেরেলিনের হরমোন প্রয়োগের ফলে সবকিছুই দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন এই যে সাধারণ উদ্ভিদ অন্য উদ্ভিদের চেয়ে লম্বা হয়, এটা আমরা বুঝছি, কিন্তু দেখেন বলছে বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়। তো এই যে বলছে না বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমায়, সুপ্তাবস্থা মানে কি, এই যে বীজ থেকে চারা গাছ বের হওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা বলি সুপ্তাবস্থা। তাহলে যত তাড়াতাড়ি এই ভ্রূণমূল ভ্রূণকাণ্ড এগুলার বৃদ্ধি হবে, তত তাড়াতাড়ি গাছ বের হবে। আর তত তাড়াতাড়ি গাছ বের হওয়া মানে কি, গাছটা বের হতে সময় কম লাগা, সময় কম লাগা মানে সুপ্তাবস্থা কেটে যাওয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, না এই হরমোন প্রাকৃতিক ভাবেই থাকে, আমরা এখন যেগুলো নিয়ে কথা বলতেছি এগুলো প্রাকৃতিক ভাবেই গাছে থাকে। ঠিক আছে সিদ্ধাতুল, এগুলা প্রাকৃতিক ভাবেই গাছে থাকে। আচ্ছা, এরপর একজন জিজ্ঞাসা করেছে কি, সাদ চৌধুরী জিজ্ঞাসা করতেছে যে শালক সংশ্লেষণে যদি উদ্ভিদ না করতে না পারে তাহলে কি উদ্ভিদ মারা যাবে? আমার কোশ্চেন যদি খারাপ লাগে তাহলে সরি, না খারাপ লাগবে কেন, শালক সংশ্লেষণ করতে না পারলে উদ্ভিদ তো মারা যাবেই। শালক সংশ্লেষণ করতে না পারলে আপনাকে যদি খাইতে দেওয়া না হয় আপনি কিছুদিন বাঁচবেন আপনার দেহে সঞ্চিত খাদ্য ব্যবহার করে, এরপর তো একসময় আপনি মারা যাবেন না খাদ্যের অভাবে। তো উদ্ভিদও তো খাদ্য প্রস্তুত করে কিভাবে, শালক সংশ্লেষণের মাধ্যমে। তো শালক সংশ্লেষণ করতে না পারলে সে খাবার প্রস্তুত করতে পারবে না। তো তার দেহে যতটা খাবার সঞ্চিত ছিল সেটা ব্যবহার করে সে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারবে, বাট এক সময় তার খাদ্যের মজুদটা যদি শেষ হয়ে যায় সে তো আলটিমেটলি মারা যাবে। ঠিক আছে, ওকে। এখন একটু সামনে যাই, এরপর আরেকটা হরমোন দেখেন আছে ইথিলিন। কি আছে? ইথিলিন। ঠিক আছে, তো দেখেন ইথিলিনের ব্যাপারটা কি, ইথিলিন পাওয়া যায় সব জায়গায়, ফুল, ফল, বীজ, পাতা, মূল, প্রায় সবখানেই কিন্তু ইথিলিন পাওয়া যায়। তো এর অনেকগুলা কাজ আছে, খুব ভালো করে দেখবেন। বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? ইথিলিন। ঠিক আছে, দেখেন এখানে কথাটা ছিল সুপ্তাবস্থা কাটায়, বীজের সুপ্তাবস্থা কাটায়, খেয়াল করেন বীজের সুপ্তাবস্থা কাটায় কে? জিবেরেলিন। বাট বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে বা কাটায় ফেলে কে? ইথিলিন। এটা মনে রাখবেন। এরপর দেখেন, তার মানে বীজের সুপ্তাবস্থা কাটাতে এই ইয়েরও কাজ আছে, ইথিলিনেরও ভূমিকা আছে, জিবেরেলিনেরও ভূমিকা আছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করেন, এমসিকিউ কিন্তু ভুল করে না, মানুষ এই হরমোন থাকেই না, তাইফ এখানে ক্ষতিকর না উপকার তার কোনো সুযোগই নেই। ঠিক আছে, ওকে, সামনে যাই। এখন দেখেন চারা গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে, তার মানে ইথিলিনও কিন্তু চারা গাছের বৃদ্ধিতে সহযোগিতা করবে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করবে। তাহলে ফুল ফল সৃষ্টির সূচনা করবে কে? ইথিলিন। এরপর পাতা ফুল ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। দেখো ফলের অকালে ঝরে পড়া রোধ করতেছিল কে? অক্সিন। মানে ফল যাতে না পেকে আগেই যাতে ঝরে না যায় এই ব্যাপারটাকে রোধ করতেছিল কে? অক্সিন। আর ফল পাকার আগেই মানে দ্রুত ঝরে পড়তে হেল্প করবে কে? তোমার হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিন কিন্তু এক্ষেত্রে অক্সিনের বিপরীত কাজটা করছে। ঠিক আছে, এই ঝরে পড়ার ক্ষেত্রে। এরপর ফল পাকাতে সাহায্য করবে। এবার আবার কি বলেছে দেখো, ফল পাকাতে সাহায্য করে, এই ব্যাপারটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো কাজগুলা কিন্তু আমাদের খুবই স্পেসিফিক, তো ক্লিয়ারলি মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখন একটু দেখো ইথিলিন, ইথিলিনের কাজটা একটু দেখো। বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করবে। আর শুধু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করবে যদি বলে, আনসার কি হবে? আনসার হবে হচ্ছে, দেখো তো কি, শুধু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করবে কে? শুধু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করবে কে? দেখো তো, সেটা হচ্ছে তোমার জিবেরেলিন। এরপর কি বলছে? চারা গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে। ওকে ফাইন। এরপর হচ্ছে ফুল ফল সৃষ্টির সূচনা করে, সেটাও কে করবে? ইথিলিন। পাতা ফুল ফল ঝরে পড়া ত্বরান্বিত করবে, অর্থাৎ ঝরে পড়তে হেল্প করবে কে? ইথিলিন। আর ঠিক এর উল্টা কাজটা মানে ফুলের বা ফলের অকালে ঝরে পড়া রোধ করবে কে? অকালে ঝরে পড়া রোধ করবে হচ্ছে তোমার অক্সিন। ঠিক আছে, এরপর আবার কি বলছে? ফল পাকাতে সাহায্য করবে। তাহলে এইরকম স্পেসিফিক বিষয়গুলো একটু আচ্ছা। প্রভা সুপ্তাবস্থা মানে কি বুঝেন নাই? হ্যাঁ, ফরমালিনও ইথিলিনের মতোই কাজ করে। ফরমালিন আসলে পাকাইতে সাহায্য করে এমন না, বেশি দিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করে। আর পাকাইতে সাহায্য করে হচ্ছে ইথিলিন। আচ্ছা, সুপ্তাবস্থা কি বুঝেন নাই?
ধরেন এটা একটা বীজ, এই বীজ থেকে আপনি বীজটা মাটিতে রোপণ করে অপেক্ষা করতেছেন কবে এখান থেকে গাছ বের হবে। তো এই যে বীজ থেকে, একটা বীজ থেকে নতুন চারা গাছ বের হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকেই আমরা বলতেছি সুপ্তাবস্থা। তো এই যে এখন এই যে আপনি অপেক্ষা করতেছেন কখন ভাই একটা ছবি আঁকবে যে গাছ বের হয়েছে, এই যে অপেক্ষা করে আপনি সময়টা নিয়ে আছেন, এই সময়টাকে আমরা কি বলছি, সুপ্ত অবস্থা। যখনই যে গাছটা বের হয়ে গেছে তখনই কি সুপ্তাবস্থা ভঙ্গ হয়ে গেছে, এখন কিন্তু আর সুপ্তাবস্থা নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, কথাগুলো কি ক্লিয়ার হয়েছে? সুপ্তাবস্থা ক্লিয়ার হয়েছে? প্রভা একটু জানাবেন, সুপ্তাবস্থা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখন একটু দেখেন, রাজিনের কাছে ক্লিয়ার না, রাজিন ঘুমিয়ে থাকলে ভাইয়া ক্লিয়ার হবে না, তাবাসসুমের কাছেও ক্লিয়ার না। ওকে দেখেন, আবার বলি, এই যে ধরেন একটা বীজ, এই বীজ থেকে যে চারা গাছটা বের হচ্ছে, বীজ থেকে যখন গাছ বের হবে, এই ব্যাপারটাকে আমরা বলি অঙ্কুরোদ্গম। কি বলি? অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন গাছ বের হওয়াকে আমরা কি বলি? অঙ্কুরোদ্গম। ঠিক আছে, আর একটা বীজ অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্ত যে সময়, অঙ্কুরোদ্গম না হওয়া পর্যন্ত, মানে একটা বীজ থেকে নতুন গাছ বের না হওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় সুপ্তাবস্থা। ঠিক আছে, ওকে, এখন একটু খেয়াল করো, এখন তাহলে খেয়াল করো, ইথিলিনের কাজও আমাদের কাছে ক্লিয়ার। আসেন তাহলে এই কাজগুলো খুব ভালো করে দেখেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আই রিপিট, শুধু বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, আনসার কি হবে? শুধু বীজের সুপ্তাবস্থা বললে আনসার হবে জিবেরেলিন। যদি বলে বীজ অথবা বীজ ও মুকুল উভয়ের অথবা শুধু মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, আনসার কি হবে? দেখেন, সরি, শুধু বীজ বললে আনসার হবে হচ্ছে জিবেরেলিন, আর বীজ আর মুকুল অথবা শুধু মুকুল বললে আনসার কি হবে? ইথিলিন। এরপর ধরেন চারা গাছের বৃদ্ধিতে সহযোগিতা, দেখেন বৃদ্ধি মানে আমরা জানি জিবেরেলিন, ঠিক আছে, অন্যান্য উদ্ভিদ বৃদ্ধি পায়, এটা ঠিক আছে। যদি বলে উল্লেখ করে চারা গাছের বৃদ্ধিতে সহায়তা করে, আনসার দিবেন কি? ইথিলিন। এরপর দেখেন ফুল ফল সৃষ্টির সূচনা, এটা তো বুঝতেই পারতেছেন, একদম প্রথম ফুল ফোটা বা প্রথম ফল তৈরি হওয়ার ব্যাপারটা স্টার্ট করে দিবে কে? এই ইথিলিন। আবার ফুল ফলের ঝরে যাওয়াকে ত্বরান্বিত করবে, এনহ্যান্স করবে, হেল্প করবে কে? ইথিলিন। আর ঝরে পড়াকে বাধা দিবে কে? ফুল ফল যাতে ঝরে না যায়, এই ব্যাপারটা দেখবে কে? এই ব্যাপারটা দেখবে হচ্ছে অক্সিন। ঠিক আছে, ফলের অকাল ঝরে পড়া রোধ করবে। এরপর কি বলছে? ফল পাকাতেও সে সাহায্য করবে। ওকে, আচ্ছা, টপিক কি ভাইয়া শহীদ হয়ে যাওয়ার দরকার নাই, যখন টপিক আসবে তখন বুঝাবো। ঠিক আছে, ওকে, এগুলা কৃত্রিম ভাবেও করা যায়, এটা কৃত্রিম ভাবে করা যায় গাছের ক্ষেত্রে, মানুষের সাথে এর কোনো কানেকশন নাই। ওকে, সামনে যাই। দেখেন ফ্লোরিজেন, ফ্লোরিজেন, দেখেন এটা কোথায় তৈরি হবে? পাতায় তৈরি হবে। ফ্লোরিজেন হরমোনটা কোথায় তৈরি হবে? পাতায় তৈরি হবে। একটু একটু দেখেন ফ্লোরিজেন, এই ফ্লোরিজেনের কাজটা কি দেখেন। একটা গাছ, ধরেন এটা একটা গাছ, ধরেন এটা একটা টব, টবের মধ্যে এটা হচ্ছে একটা গাছ, গাছে সুন্দর পাতা আছে, ঠিক আছে, ধরেন এইভাবে গাছে পাতাও আছে, আর গাছের মাথায় সুন্দর ফুলও আছে, ধরেন ফুলটা পিঙ্ক কালারেরই দেখাই, ঠিক আছে, এটা হচ্ছে একটা গাছ, গাছে ফুল পাতা সবই আছে। তো ধরেন এই গাছ থেকে নতুন একটা মুকুল বের হইছে। কি বের হইছে? মুকুল বের হইছে। এই মুকুলটার কিসে পরিণত হওয়ার কথা? পাতায় পরিণত হওয়ার কথা। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি বলি যে মুকুল থেকে, যে মুকুল পাতায় পরিণত হয়, যে মুকুল কিসে পরিণত হয়? পাতায় পরিণত হয়, অর্থাৎ যেই মুকুল থেকে পরবর্তীতে পাতা সৃষ্টি হবে, যেই মুকুল পাতায় পরিণত হয় সেই মুকুলকে আমরা বলি পত্র মুকুল। কি বলি? পাতার মুকুল বা পত্র মুকুল। ঠিক আছে, সেই মুকুলকে আমরা কি বলি? পাতার মুকুল বা পত্র মুকুল। এখন একটু দেখেন, এই মুকুলটা ধরে নেন এরকম একটা পত্র মুকুল, কিন্তু এই যে আমরা হরমোনের নামটা লিখেছি না, ফ্লোরিজেন, এই ফ্লোরিজেন হরমোনের প্রভাবে দেখা যাবে কি এই পত্র মুকুল থেকে পাতা তৈরি না হয়ে দেখা যাবে কি ফুল তৈরি হবে। তো দেখেন, যে মুকুল থেকে, যে মুকুল থেকে ফুল, যার আরেক নাম কি? ফুলের আরেকটা নাম কি? পুষ্প না? ফুলের সমার্থক শব্দ কি? পুষ্প। তো যে মুকুল থেকে ফুল বা পুষ্প তৈরি হয়, যে মুকুল থেকে ফুল বা পুষ্প তৈরি হয় সেই মুকুলকে, সেই মুকুলকে আমরা কি বলি বলতো? পুষ্প মুকুল। সেই মুকুলকে আমরা কি বলি? পুষ্প মুকুল বলি। তো এখন দেখেন, এই যে আপনাদের বইয়ের ছবি, সরি, এই যে এইখানে যে মুকুলটা দেওয়া ছিল, এই মুকুলটা কেমন ছিল? এটা ছিল একটা পত্র মুকুল, মানে এটা থেকে পাতা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাবে কি
কিন্তু দেখা যাবে কি এই ফ্লোরিজেন হরমোনের কারণে এই পত্র মুকুলটা আস্তে আস্তে পুষ্প মুকুলে পরিণত হবে, অর্থাৎ এই মুকুল থেকে দেখা যাবে পরবর্তীতে কি তৈরি হয়ে গেছে, ফুল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটাই দেখো বলা আছে যে পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে, অর্থাৎ ফুল উৎপাদন করে ফেলে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে পাতায় উৎপন্ন হরমোন কি ফ্লোরিজেন? জি, পাতায় ফ্লোরিজেন হরমোনটা তৈরি হবে। ঠিক আছে, ফ্লোরিজেন ফর ফ্লাওয়ার, ইয়েস। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে ওকে ওকে, চমৎকার। তাহলে যে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখেন আমি হরমোনগুলো আরেকবার রিক্যাপ করব আপনাদের জন্য। হরমোনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার রিক্যাপ করব, সবাই একটু মনোযোগ দেন, ফার্স্টে কি ছিল দেখেন, ফার্স্টে আমাদের ছিল হচ্ছে অক্সিন। বিজ্ঞানী চার্লস ডারউইন এটি আবিষ্কার করেছেন। তো অক্সিন কোথায় পাওয়া যায়? ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে। হোয়াট ইজ ভ্রূণমুকুল আবরণী? এটা যদি হয় ধরেন বীজ, এই বীজের ভেতরে একটা অংশকে আমরা কি বলি? শস্য, যেটা হচ্ছে ভ্রূণের খাবার হিসেবে কাজ করে। আর বাকি অংশটাকে আমরা কি বলছি? যে ভ্রূণ। তো ভ্রূণ থেকে প্রথম যে মুকুল বের হচ্ছে এটাকে আমরা বলছি ভ্রূণমুকুল। আর এই ভ্রূণমুকুলের যে একটা আবরণ থাকে, এই ভ্রূণমুকুলের একটা কি থাকে? আবরণ থাকে। ধরে নেন এটা সেই ভ্রূণমুকুলের আবরণ। এই ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগেই কি থাকবে? অক্সিন হরমোনটা থাকবে। এটাই বলা হচ্ছে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে কি থাকে? অক্সিন হরমোনটা থাকে। ঠিক আছে, এরপর কি বলেছে? এর ফলে কি হয়? শাখা কলমে মূল গজায়। শাখা কলমকে অনেকেই হয়তো ভুলে গেছেন, মনে করিয়ে দেওয়ার জন্য একটু বলি। দেখেন, ধরে নেন এটা একটা গাছ, এটা কি ছিল? এটা একটা গাছ ছিল। এই গাছের কোন একটা শাখা হচ্ছে এইটা। তো এই শাখা থেকে আপনি ধরেন এটা হচ্ছে সেই শাখা, পাতা টাতা আছে আর কি। তো এটা হচ্ছে সেই শাখা। তো এই শাখাটাকে আপনি কিসে পরিণত করতে চান? এই শাখাটাকে থেকে আপনি নতুন গাছ বানাইতে চান। তো আপনি গাছের বাকলটা হচ্ছে প্রথমে ফেলে দিলেন, এরপর ফেলে দেওয়া অংশ হচ্ছে গোবর এবং অন্যান্য কিছু সার টার অ্যাড করে একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে এইভাবে রেখে দিলেন। ঠিক আছে, তো এরপর আস্তে আস্তে কি এখানে মূল তৈরি হয়ে যায় না? এরপরে পেঁচিয়ে রাখা অংশে মূল তৈরি হয়ে যায়, এরপর এই শাখাটাকে কেটে লাগিয়ে দিলেই হয়। তো এই যে শাখা কলমে যে গোবর লাগানোর ফলে যে মূলটা তৈরি হচ্ছে, এই মূলটা তৈরি হচ্ছে কোন হরমোনের কারণে? এই অক্সিন হরমোনের কারণে। এটাই বলা আছে যে শাখা কলমে কি হবে? মূল গজাবে। ঠিক আছে, ওকে। এরপর আসেন ফলের অকালে ঝরে পড়া রোধ করে। দেখা যায় না যে এখন আমের মুকুলের সিজন, আম গাছে আমের মুকুল আসছে, এখন না আরো বেশ কিছুদিন আগেই চলে আসছে আমের মুকুল। তো দেখা যায় না কি আম গাছে এখন কাঁচা কাঁচা সবুজ সবুজ আম হয়ে আছে। তো আম পাকার আগেই দেখা যায় না যে আম খসে খসে পড়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, তারপর হচ্ছে নওগাঁ, জয়পুরহাট বা যে উত্তরবঙ্গের যারা আছো, তোমাদের তোমাদের এলাকা তো আমের জন্য আসলে খুবই বিখ্যাত। ঠিক আছে, পলিথিনের ওপর দিয়ে শাখা বের হয় না লুবাবা, পলিথিনের ওপর দিয়ে শাখা বের হবে কেন? ভেতরেই শাখা তৈরি হবে, ছোট ছোট পলিথিন ভেদ করে বাইরে আসবে না। ঠিক আছে, ভেতরেই তৈরি হবে, কারণ ওখানে তো মাটি, গোবর টোবর এগুলো দিয়ে সার হিসেবে ইউজ করা হয়। তো উত্তরবঙ্গে হুইচ ওয়ান ইজ বেটার, ভ্রূণ আর পুষ্পমুকুল? এখানে বেটার আর মানে ব্যাডের তো কোনো কিছু নেই। ঠিক আছে, কেউই খারাপ না, দুইটা জিনিসই তো আলাদা। ঠিক আছে, এখানে বেটার আর নন বেটারের কোনো কিছু নাই। দেখেন, হ্যাঁ, তো এই যে যারা উত্তরবঙ্গে আছেন, আপনাদের এখানে তো আমের ফলনটা খুব ভালো হয়, তো আম বাগান অনেক বেশি। কি হয়, এই যে এই সিজনে এখনো তো আম পাকে নাই, গাছে সবুজ সবুজ আম। তো এই আম যদি হঠাৎ করে বোটা থেকে খুলে খুলে পড়ে যায়, ব্যাপারটা কি ভালো হবে? হবে না। তো এই যে ফল যাতে পাকার পরে তারপরে গাছ থেকে পড়ে, তার আগে যাতে গাছ থেকে খুলে না পড়ে, কাঁচা অবস্থায় যাতে পড়ে না যায়, অর্থাৎ অকালে যাতে ঝরে না পড়ে, এই ব্যাপারটার দেখভাল করে কে? অক্সিন। ঠিক আছে, এরপর আসেন জিবেরেলিন। চারা গাছ, বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এদেরকে পাওয়া যায়, মানে বড় হয় এমন অঞ্চলে পাওয়া যায়। তো এর ফলে কি হয়? এই হরমোনের কাজ বলেছিলাম কি? বৃদ্ধি। জিবেরেলিন হরমোন সব ধরনের বৃদ্ধি বাড়ায়, গ্রোথটা বাড়িয়ে দেয়। তো কি বলেছে দেখো, এই হরমোন প্রয়োগের ফলে উদ্ভিদ সাধারণ অন্যান্য উদ্ভিদের চেয়েও লম্বা বেশি হবে। এরপর কি দেখা যাবে? বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে, যেহেতু বৃদ্ধি বেশি হয়, তার মানে কি এই যে তোমার বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, এদের বৃদ্ধিও বেশি হবে। তো এদের বৃদ্ধি যত বেশি হবে, বীজ, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড তত তাড়াতাড়ি বের হয়ে আসবে না, অর্থাৎ নতুন চারা গাছটা তত দ্রুত তৈরি হবে। তাহলে সুপ্তাবস্থার দৈর্ঘ্য কি হবে? কমে যাবে। তো এটাই বলা হচ্ছে সুপ্তাবস্থা কাটাতে কার্যকরী। এরপর আচ্ছা, কোশ্চেন একটু পরে করো, আমি সময় দিচ্ছি, আরেকবার রিক্যাপ করে নিই। দেখো, এরপর হচ্ছে ইথিলিন। ইথিলিন এই জায়গাগুলোতে পাওয়া যাবে। এর মাল্টিপল কাজ আছে, যেমন বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করবে। এই একই কাজ শুধু বীজের ক্ষেত্রে কে করতো? এই যে আগেরটা করতো, জিবেরেলিন করতো। এরপর চারা গাছের বৃদ্ধিতে সহায়তা করবে কে? ইথিলিন। ফুল ফল সৃষ্টির সূচনা করবে কে? ইথিলিন। পাতা ফুল ফলের ঝরে পড়াটাকে ত্বরান্বিত করবে, ঝরে পড়া প্রতিরোধ না, প্রতিরোধ করে কে? অক্সিন। আর ঝরে পড়তে আরো হেল্প করে বা বাধ্য করে কে?
ইথিলিন। ঠিক আছে, এরপর হচ্ছে ফল পাকাতেও সাহায্য করবে কে? ইথিলিন। এরপর লাস্টলি হচ্ছে ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি করে? পত্রমুকুলকে পুষ্পমুকুলে, মানে যেই মুকুল থেকে পাতা তৈরি হওয়ার কথা ছিল সেই মুকুল থেকে পাতা তৈরি না হয়ে কি হবে দেখা যাবে ফুল তৈরি হবে, অর্থাৎ পত্রমুকুলকে পুষ্পমুকুলে কনভার্ট করবে। ঠিক আছে, ওকে। এখন তোমাদের কোশ্চেনগুলা একটু জানাও। অক্সিন কি গ্যাসীয়? হ্যাঁ, এটি গ্যাসীয় হরমোন। ঠিক আছে, এটা একটা গ্যাসীয় হরমোন। আচ্ছা, দেয়ার ইজ কোলন ইনস্টেড অফ ফ্লোরিজেন। দেয়ার ইজ কি? না না না, ফ্লোরিনের জায়গায় কোলন থাকবে কেন? ঠিক আছে, ওকে, এগুলা প্রাকৃতিক হরমোন। জি, এগুলা যে হরমোনগুলোর কথা বললাম এগুলা প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, ভ্রূণ কি? সাহির আহমেদ জিজ্ঞাসা করতেছে ভ্রূণ কি। আপনি হচ্ছে চ্যাপ্টার 4 এর ক্লাসগুলো একটু করবেন। চ্যাপ্টার 4 এর ক্লাস করেন না, এটা বোঝা যাচ্ছে। ওকে, জীবদেহে হরমোন আছে, অবশ্যই হরমোন আছে। ঠিক আছে, হরমোন কি? যেসব জৈব রাসায়নিক পদার্থ জীবদেহের বৃদ্ধি, বিকাশ এবং স্বাভাবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে তাদেরকে আমরা বলি হরমোন। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু থামেন। জিবেরেলিন গ্যাসীয় না। ওকে, চলন, কোলন না, চলন। আচ্ছা, কি ইথিলিন ভার্সেস জিবেরেলিন কি জিজ্ঞাসা করেন? স্যার, হরমোন ইজ প্রডিউসড ইন আওয়ার বডি। হ্যাঁ, প্রাণীর শরীরেও হরমোন তৈরি হয়। ঠিক আছে, মানুষের শরীরেও হরমোন তৈরি হয়। আচ্ছা, একই কাজে একাধিক হরমোন কেন লাগে? লাগতেই পারে। লাগে ব্যাপারটা এমন না, একই লোক অনেক রকমের কাজ করতে পারে, তেমনি একই হরমোন অনেক কাজে ভূমিকা রাখতে সক্ষম। ঠিক আছে, ওকে। এখন আসো, বিবর্তন আবিষ্কার করেন তিনি, কি বলো? ঠিক আছে, ওকে, আসেন একটু সামনে যাই। দেখেন, ট্রপিক চলন যে কোনো উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে। ট্রপিক শব্দের অর্থ উদ্দীপক। একটা কথা মনে রাখবেন, দেখেন ট্রপিক, আমি ওয়ার্ডটা কি লিখলাম? ট্রপিক। এই ট্রপিক শব্দের অর্থ হচ্ছে উদ্দীপক। ট্রপিক শব্দের অর্থ কি মনে রাখবেন? উদ্দীপক। উদ্দীপক কথাটা দ্বারা আমরা কি বুঝি? উদ্দীপক কথাটার দ্বারা আমরা বুঝি হচ্ছে উদ্দীপ্ত করে যে। উদ্দীপ্ত করে যে, সেই হচ্ছে কি? উদ্দীপক। ঠিক আছে, উদ্দীপ্ত করে এমন যে কোনো জিনিসকেই আমরা কি বলি? উদ্দীপক বলি। ঠিক আছে, তো এই ট্রপিক শব্দের অর্থ উদ্দীপক। ঠিক আছে, তো দেখো, অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপক। অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপক, এটাকেই লেখা হয়েছে বহি উদ্দীপক। অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপক উদ্ভিদের দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদে কি দেখা যায়? চলন দেখা যায়। কি দেখা যায়? চলন দেখা যায়। ঠিক আছে, এবং একই সঙ্গে বৃদ্ধিও সংঘটিত হয়। তো এই ধরনের চলনটাকেই বলা হয় ট্রপিক চলন। ট্রপিক মানে কি? উদ্দীপক। তাহলে উদ্দীপকের কারণে যে চলনটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি? ট্রপিক চলন। কথা ক্লিয়ার? উদ্দীপকের কারণে, হ্যাঁ, ফ্লোরিজেন অনলি ফুল গাছে হবে। ওকে, এখন দেখেন, ফ্লোরিজেন অনলি ফুল গাছে হবে। এই হাবিব, তুমি কি আসলে মাথা ঠিক আছে? চলন আর ফ্লোরিজেন এক হয় কেমনে? চলন মানে চলাচল করা, আর ফ্লোরিজেন হচ্ছে একটা হরমোন। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না যে ভাইয়া কলম আর আমার ঘুমানো কি একই জিনিস? কোশ্চেনটা এই টাইপের হয়ে গেল না? চলন মানে চলাচল করা। চলন মানে চলাচল করা। ঠিক আছে, চলন শব্দের অর্থ কি? চলাচল করা। ঠিক আছে, অক্সিন কৃত্রিম হরমোন না। অক্সিন কৃত্রিম হরমোন নাই, কৃত্রিম ভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, একটু দেখেন, কৃত্রিম ভাবে ব্যবহার করা যায়। উদ্দীপক মানে যে উদ্দীপ্ত করে, স্টিমুলেটেড করে বা আপনাকে প্রভাবিত করে। উদ্দীপ্ত করা মানে কি? প্রভাবিত করা। ঠিক আছে, তো দেখেন, ধরেন এই যে আমি এখানে বসে এই যে দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, তো এরপরে যে তোমরা প্রশ্ন করতেছো না কমেন্ট বক্সে, অনেকে অপ্রাসঙ্গিক উল্টাপাল্টা খুব বাজে রকমের প্রশ্ন করতেছে, মানে লিটারেলি মাথার টেম্পারেচার 300-400 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার মতো, মানে মস্তিষ্ক টকবক করে ফুটবে রাগে, এরকম প্রশ্ন করতেছে। তো আমি এই যে এরা হচ্ছে আমাকে উদ্দীপ্ত করার চেষ্টা করতেছে, আমাকে রাগায় দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, এই যে যারা উদ্দীপক আছে এখানে, এই উদ্দীপকের দ্বারা আমি যদি রেগে গিয়ে এখন বকাঝকা শুরু করি তোমাদেরকে, এইটা আমার এক ধরনের বকাঝকা করতে গিয়ে যদি নড়াচড়া করবো না, হাত পা ছড়াছড়ি করবো না, ঠিক আছে, যে নড়াচড়া করতেছি না, এটাকে আমার একটা চলন হচ্ছে না, অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি? চলন বলি। ঠিক আছে, তো এই যে এই দুষ্টদেরকে বকাঝকা করতে গিয়ে আমি যে চলাফেরাটা করতেছি, এটা কি উদ্দীপকের দ্বারা উদ্দীপ্ত হয়ে আমার চলন না? এটাই হচ্ছে ট্রপিক চলন। এটাকে আমরা কি বলতে পারি? ট্রপিক চলন বলতে পারি। ঠিক আছে, এই যে কুইজ করতেছে, কিন্তু কুইজ দিলে দেখা যাবে করবে ভুল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখো,
এখন একটু দেখো, তাহলে কি বললাম? উদ্দীপক। উদ্দীপক মানে যে তোমাকে প্রভাবিত করবে। যে কোনো উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে গাছের যে চলনটা হবে সেটাকেই বলা হবে কি? উদ্দীপক দ্বারা চলন বা ট্রপিক চলন। কারণ আমি অলরেডি বলেছি ট্রপিক। ট্রপিক শব্দের অর্থ কি? উদ্দীপক। তো যে কোনো উদ্দীপনার রেসপন্স হিসেবে বা উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে যে চলনটা সেটাকেই বলা হবে ট্রপিক চলন। ধরো আমি যে দাঁড়ায় আছি, ধরো তোমাদের মধ্যে কেউ একজন হুট করে এই ক্লাসের মধ্যে ঢুকে আমাকে একটা ধাক্কা দিয়ে দিল। তো আমাকে ধাক্কা দিলে আমি একটু সরে যাব না? তো এটার ফলে কি উদ্দীপনার কারণে আমি সরে গেলাম না? এটাকে আমরা কি বলছি? উদ্দীপনায় সাড়া দিয়ে চলন বা ট্রপিক চলন। ঠিক আছে, কথাগুলো ক্লিয়ার? এটাকে কি বলা হচ্ছে? ট্রপিক চলন বলা হচ্ছে। তো দেখো, অভ্যন্তরীণ উদ্দীপনা হতে পারে অথবা বাইরের যে কোনো উদ্দীপনা, সেটাই বললো অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদের দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের যে চলনটা হয় সেটাকেই আমরা কি বলি? ট্রপিক চলন। কথাটা ক্লিয়ার হয়েছে? কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার একটু দেখেন, আবার বুঝেন, আবার একটু দেখেন। না, মানুষের জন্য ট্রপিক চলন দায়ী না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। ধরে নেন আমি একটা গাছ, ঠিক আছে? আমি কি একটা গাছ? আমি মানুষ না, আমি গাছ, উদ্ভিদ। উদ্ভিদ, ঠিক আছে? তো এই যে আমি, ধরেন আমি যে কোনো কারণে সরে গেছি, আমি একটু পরে উদাহরণটা দিব। ধরে নেন আমি বাইরের বা অভ্যন্তরীণ যে কোনো উদ্দীপনার কারণে সরে গেলাম। গাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় না, বাট একটু নড়াচড়া তো করতে পারে। এই নড়াচড়াটাকেই বলা হচ্ছে ট্রপিক চলন। ঠিক আছে, উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে চলন বা ট্রপিক চলন। ওকে ওকে, আচ্ছা, আসেন একটু সামনে যাই। দেখেন, বীজের সুপ্তাবস্থা, অনেকক্ষণ ধরে আপনারা সুপ্তাবস্থা নিয়ে চিল্লাপাল্লা করতেছিলেন। তো দেখেন সুপ্তাবস্থা কি, দেখেন আমরা কি জানি? বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, ঠিক আছে? তো একটি বীজ অঙ্কুরিত হতে মানে বীজ থেকে নতুন চারাগাছ বের হতে, অর্থাৎ বীজ থেকে চারাগাছ বের হতে যে সময়টা লাগে সেটাকেই বীজের সুপ্তাবস্থা বলে। সেটাকেই কি বলে? বীজের সুপ্তাবস্থা বলে। বললাম না যে একটা বীজ থেকে চারাগাছ বের হতে যে সময়টা, বীজ থেকে চারাগাছ বের হওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা কি বলি? সুপ্তাবস্থা বলি। দেখো বলছে যে যতক্ষণ পর্যন্ত বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হচ্ছে না ততক্ষণ বীজ থেকে নতুন চারা তৈরি হবে না। তো এখন আসো উদ্ভিদের আলোকমুখিতার পরীক্ষা। একটু দেখো, আমরা বলেছিলাম না উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে উদ্ভিদের যে চলন সেটাকেই আমরা কি বলি? ট্রপিক চলন। তো এই যে দেখো এই ছবিতে, এই ছবিটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই দেখো জানলা দিয়ে উকি দিচ্ছে মামা। কোন মামা? সূর্য মামা। সূর্য মামা আমাদের কি দেয়? আলো দেয়। সূর্য মামা কি দেয়? আলো দেয়। এই যে আলো কোথায় যাচ্ছে? গাছের কাণ্ড পাতায় আলো লাগতেছে না? যে কাণ্ড পাতায় আলো যাচ্ছে না? তো আলোর উৎসের দিকে দেখো গাছটা বেঁকে গেছে। গাছটা কোন দিকে বাঁকছে? আলোর দিকে বেঁকে গেছে। তো আলোটা কি হিসেবে কাজ করতেছে এক্ষেত্রে? উদ্দীপনা হিসেবে কাজ করতেছে। আলোটা কি হিসেবে কাজ করলো এখানে? উদ্দীপনা হিসেবে কাজ করলো। ঠিক আছে, আলোটা কি হিসেবে কাজ করলো? উদ্দীপনা হিসেবে কাজ করলো। ঠিক আছে, এই যে আলোটা এখানে কি হিসেবে কাজ করলো? উদ্দীপনা হিসেবে কাজ করলো। এটাকে একটা বাইরে থেকে একটা উদ্দীপনা আসতেছে না? তো বাইরের উদ্দীপনার কারণে গাছটা কি হয়েছে? আলোর দিকে বেঁকে গেছে না? আলোর উৎসের দিকে বেঁকে গেছে না? তো এই ধরনের মুভমেন্টটাকেই বলে, দেখো আলোর দিকে সে বেঁকে গেছে, এটাকে বলা হচ্ছে আলোকমুখী চলন। ঠিক আছে, এটা একটা ট্রপিক চলন, এটা ওয়ান কাইন্ড অফ ট্রপিক চলন। কে বেঁকে গেছে? কাণ্ড। এটা হচ্ছে কাণ্ড। গাছের কাণ্ড কোন দিকে বেঁকে গেছে? আলোর উৎসের দিকে বেঁকে গেছে না? এটাকে আমরা বলছি আলোকমুখী চলন বা দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রপিক চলন। আবার দেখো এই যে মূলগুলা, এই যে নিচে মূল দেখতে পাচ্ছ, এই মূল দেখো আবার আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে, এই দিকে বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে আলোক বিমুখী, মানে আলো যেদিকে তার বিপরীত দিকে মূলগুলা বেঁকে গেছে। এটাও কি বাইরের উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে চলন না? এটাও কেমন হবে? ট্রপিক চলন। তাহলে এই যে আলোকমুখী চলন, এই আলোকমুখী আর আলোক বিমুখী দুইটাই কি আলো নামক উদ্দীপনায় সাড়া দেওয়ার কারণে চলনটা হয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রপিক চলন। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রপিক চলন। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হয়েছে? ট্রপিক চলন এখন ক্লিয়ার? সূর্যমুখী ফুলের মতো, জি সূর্যমুখী ফুলের মতো। ঠিক আছে, হ্যাঁ, হরমোন গাছ থেকে কৃত্রিম ভাবে আলাদা করা যায়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, চমৎকার। এখন একটু দেখেন, না সূর্যের আলো না দিয়ে আপনি টর্চ লাইট মারলে কাজ হবে না। ঠিক আছে, সূর্যের আলোর মধ্যে কিছু তো একটা আছে, মানে অতি বেগুনি রশ্মি রশ্মি এরকম কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে গাছকে প্রভাবিত করে। টর্চ লাইট দিয়ে ওই কাজ হবে না। ওকে ওকে,
তাহলে দেখেন এই যে আলোক দিকমুখিতার পরীক্ষা। এরপর একটু সামনে যাই, আপনাদের জন্য কিছু এমসিকিউ আছে। এমসিকিউ বহু নির্বাচনী কোশ্চেন, আমরা বুঝে বুঝে কমেন্ট বক্সে আনসার করবো এগুলার, ঠিক আছে? তো দেখেন ফার্স্ট একটু লক্ষ্য করেন কি আছে, যে ফ্লোরিজেন নামক হরমোন কোথায় তৈরি হয়? আমরা মাত্রই দেখেছিলাম এটা পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে, অর্থাৎ পাতায় তৈরি হয়। সো কারেক্ট আনসার ইজ এ, ক হবে, ঠিক আছে? ওকে, চমৎকার। নিহাল আলভি, জাভিদ, ফাইরুজ, নওরিন, আদিল, জেনিফা, মাইশা, আজমাইন, ফাহিম, কংগ্রাচুলেশনস তোমাদেরকে, তোমরা কারেক্ট আনসার দিয়েছো। এরপর দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে পরের দুইটা কোশ্চেন। তো বলছে যে বাজারে আসাদ সাহেবের একটি ফলের দোকান আছে, তো তিনি অধিক লাভের আশায় কাঁচা ফল কিনে সেটাকে কি করে, এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। তো কাঁচা ফল পাকাচ্ছে তিনি একটা হরমোন ব্যবহার করে আর কি। তো আসাদ সাহেবের ব্যবহৃত রাসায়নিক পদার্থটির নাম কি? বলো তো কি হবে? কাঁচা ফলকে পাকায় দিচ্ছে কি দিয়ে? অক্সিন, ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড না ফ্লোরিজেন? কাঁচা ফলকে পাকায় দিচ্ছে কি দিয়ে? বলো বলো বলো। ফল পাকাতে সাহায্য করে কে? ইথিলিন, ঠিক আছে? আনসার ইজ খ, ফল পাকাতে সাহায্য করবে কে? ইথিলিন, ঠিক আছে? দেখো দেখো, আমরা যদি একটু ফিরে যাই, দেখো দেখো দেখো, ইথিলিন, এই দেখো ফল পাকাতে সাহায্য করে, দেখেছো? ইথিলিন কি করবে? ফল পাকাতে সাহায্য করবে, কাঁচা ফল পাকাতে সাহায্য করবে। এরপর চলে আসো, কোনটি উক্ত রাসায়নিক পদার্থটির বৈশিষ্ট্য নয়, মানে ইথিলিনের বৈশিষ্ট্য নয় কোনটি? ইথিলিন কঠিন পদার্থ, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, ফল পাকাতে সাহায্য করে, ফুল ফল সৃষ্টির সূচনা করে, ঠিক আছে? দেখো ক খ গ ঘ কোনটা সঠিক হবে, দেখো দেখো তো, জানাও তো। আচ্ছা, ইথিলিন কি গ্যাস না তরল? দেখো আনসার কি হবে, দেখো দেখো দেখো। ইথিলিনের মধ্যে আমরা একটু ফিরে যাই, দেখো ইথিলিন, ইথিলিন হচ্ছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের বৃদ্ধিতে সহায়তা করে, ফুল ফল সৃষ্টির সূচনা করে, ঝরে পড়া ত্বরান্বিত করে, ফল পাকাতে সাহায্য করে। তো অপশনে কি ছিল? কঠিন পদার্থ, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, ফল পাকাতে, ফুল ফল সৃষ্টির সূচনা। তিনটাই হচ্ছে ইথিলিনের বৈশিষ্ট্য। ইথিলিনের বৈশিষ্ট্য নয় কোনটা? এইটা, কারণ ইথিলিন একটা কেমন পদার্থ বলতো? গ্যাসীয় পদার্থ। ইথিলিন কেমন পদার্থ? গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? ইথিলিন কেমন পদার্থ? গ্যাসীয়। কথা ক্লিয়ার? সো কারেক্ট আনসার ইজ এ। তো এই যে এমসিকিউ গুলা পেরে গেলা, এখন তোমাদের জন্য আছে হচ্ছে একটা কুইজ। যারা অস্থির হয়ে গিয়েছিলা সবাই রেডি হয়ে যাও কুইজের জন্য। দেখো, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, খুবই ইজি খুবই ইজি খুবই ইজি। মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? কমেন্ট, আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি, আপনারা হচ্ছে একটু কষ্ট করে আনসার করে ফেলেন, বুঝে শুনে আনসার করো সবাই। মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? দেখো খুবই ইজি, এটা কিন্তু তোমরা অলরেডি মাত্রই এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। না, ইথিলিন আর অক্সিজেনের মধ্যে মারামারি লাগবে না। ইথিলিন হচ্ছে ফলকে ঝরে ফেলতে, মানে ফল পাকার আগেই ঝরে পড়ে যাতে এই ব্যাপারটাকে এনহ্যান্স করে বা স্টিমুলেট করে। আর অক্সিন কি করে? ফলের অকালে ঝরে পড়া রোধ করে। মানে ইথিলিন আর অক্সিনের কাজ ফলের পাকানোর ক্ষেত্রে বিপরীত, ঠিক আছে? ওকে, না আর কোনো কুইজ নাই, আর কোনো কুইজ নাই, এইটাই কুইজ, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমরা 5 সেকেন্ড সময় দিব। এই যে যাদের ভুল করার তারা ভুল করছে, দেখছেন? আপনারা হচ্ছে কুইজ কুইজ করে চিল্লান। অ্যাবসাইসিক অ্যাসিডও হচ্ছে এটা একটা হরমোন, ঠিক আছে? কৃত্রিম হরমোন। ওকে 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 ওকে, আমরা ক্লোজ করে দিচ্ছি। দেখেন, আপনারা 70% স্টুডেন্ট কারেক্ট আনসার দিতে পেরেছেন, বাকিরা ভুল করেছে। দেখেন, মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোনটি? আনসার হবে হচ্ছে ইথিলিন। ইথিলিন হবে, দেখেন কেন? এই যে বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা, বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? ইথিলিন। আর শুধু বীজের সুপ্তাবস্থা কাটিয়ে দেয় কে? শুধু বীজের সুপ্তাবস্থা কাটাবে কে? সেটা হচ্ছে জিবেরেলিন। সো কারেক্ট আনসার কি হবে আমাদের? ইথিলিন হবে, ঠিক আছে? কারেক্ট আনসার ইজ এ। তো আমরা একটু লিডার বোর্ডটা দেখে নিব। লিডার বোর্ডের দিকে যদি একটু তাকাই, সবচেয়ে কম সময়ে কারেক্ট আনসার দিয়েছে নির্জন ধর। অভিনন্দন নির্জন তোমাকে। এরপর আছে ত্বকি, নীরা, নামিরা, নাফিস, আকাশ, আতকিয়া, মুনতাকা, মেহজাবিন, সাদ চৌধুরী। অভিনন্দন তোমাদের সবাইকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু সময়ের মার প্যাচে লিডার বোর্ডে নাম আসতে পারে নাই, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আসো একটু বাড়ির কাজটা দেখে নিই। দেখো, তামিমাদের আম গাছে এবার তেমন ফুল আসে নাই, এসেছিল তাও ঝরে গেছে। তো শুনে তার কৃষিবিদ চাচা বলেন গাছটিতে কিছু হরমোনের অভাব রয়েছে। তিনি আরো বলেন শুধু ফুল ধারণ নয়, উদ্ভিদের বিভিন্ন শারীরতাত্ত্বীয় কাজেও হরমোন সমন্বয় সাধন করে।
তো তামিমাদের আম গাছে এরূপ অবস্থা হওয়ার কারণ ব্যাখ্যা করো, চাচার বক্তব্যের শেষ উক্তিটি বিশ্লেষণ করো। তো খুবই ইজি কোশ্চেন, যে কোন কোন হরমোনের কারণে ফুল কম আসছে এবং ফুল ঝরে গেছে সেটা জানাইতে হবে। এবং এটা হচ্ছে গতে, আর ঘতে বলতে হবে যে যত রকম হরমোন তুমি আজকের ক্লাসে পড়লা সব ধরনের হরমোনের কাজ দিয়ে তুমি বোঝাবা যে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বা শারীরতত্ত্বীয় কাজে হরমোন আসলে সমন্বয় সাধন করে থাকে। ঠিক আছে, ওকে, কথাগুলো ক্লিয়ার? তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। কারো কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, ওকে, সিয়াম ওয়ালাইকুম আসসালাম। যাদের সার্ভারে প্রবলেম তারা হচ্ছে রিজয়েন করো, বা রেকর্ডেড ভিডিও তো থাকছেই। আচ্ছা, একটু তোমাদের পজিশন আর চাইনা গল্প তো আমরা করেই ফেলেছি। আর কি গল্প বলবো বলেছিলাম, গল্প তো অলরেডি বলে দিলাম। ঠিক আছে, ক্লাস তো শেষ। আর কি শুনতে চাও? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অগ্রভাগ মানে শীর্ষ দেশ, একদম চূড়ার অংশ, উপরের দিকের অংশ, এটাকে আমরা বলি অগ্রভাগ। ঠিক আছে, ওকে ওকে। তুমি আকাশ, ওকে আকাশ। পুষ্প মানে ফ্লাওয়ার, হ্যাঁ পুষ্পা মুভি, ওকে ফাইন। আর কি? ফরমালিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, ফর্মালডিহাইডের 10% জলীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে ফরমালিন, যেটা হচ্ছে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা যে কোনো জীবদেহ, মৃত জীবদেহ বা যে কোনো জীবিত টিস্যুকে সংরক্ষণের কাজে ইউজ করা হয়। এটা হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করাটা খুবই ক্ষতিকর, ক্যান্সারের ঝুঁকি আছে, কার্সিনোজেনিক পদার্থ। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। স্টোরি বলেন, কোন স্টোরি নাই রে ভাই। স্টোরি হচ্ছে তোমরাও টায়ার্ড আমিও টায়ার্ড, এটাই হচ্ছে স্টোরি। এর চেয়ে ভালো স্টোরি আর হইতে পারে না। তো ঠিক আছে, শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে নাও বাংলা ধন্যবাদ, আর ইংরেজিতে থ্যাঙ্কস। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এত দুষ্টামি করলো কেন?